আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই ভালো আছো। পড়ার আগে আমরা পড়ার দোয়াটা পড়ে নিই সবাই মনে মনে। সবাই আশা করি ভালো আছো। এখন শুরুতে বলে নিই, আমি আমার পরিচয়টা সেরে নিই। আমি সাদিয়া আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকে আমরা গণিত ক্লাসের ষষ্ঠ শ্রেণীর জ্যামিতি পড়ব, অর্থাৎ এটা আমাদের প্রথম জ্যামিতি ক্লাস। সবাই আশা করি ভালো আছো। এখন যারা আমার ক্লাস প্রতিনিয়ত দেখছো এবং করছো, 6 বলো 5 বলো যে ক্লাসেরই হোক না কেন, যারা করছো তারা অবশ্যই তাদেরকে একটা কথাই বলি, তারা অবশ্যই লাইক বা লাভ টেক দিয়ে যাবে ফেসবুক পেজ থেকে। একটা লাইক বা লাভ টেক দিলে তো কোনো টাকা খরচ হচ্ছে না। এখন তোমরা ক্লাস করছো, তোমাদের জন্য কষ্ট করে ক্লাস আমি করছি, রেডি করছি, ভিডিওটা বানাচ্ছি, এডিট করছি, এখানে টাইম দিতে হচ্ছে। সো তোমরা যদি আমাকে একটু হেল্প, আমি তোমাদেরকে হেল্প করছি, এখন তোমরা যদি আমাকে একটু হেল্প না করো তাহলে কেমন লাগে? সবাই ক্লাসটা যারা যারা দেখছি তারা অবশ্যই ক্লাসটি এখনই শেয়ার করে দিব সবার মাঝে, এবং অবশ্যই লাইক অথবা লাভ টেক দিয়ে যাব। এবং যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চায় তারা অবশ্যই যোগাযোগ করব। ক্লাস ভালো লাগছে, কিন্তু স্কুল থেকে ফিরে আর প্রাইভেট পড়তে ইচ্ছা করছে না। টিচার বিকালবেলা আসে, সকালবেলা আসে না, অথবা রাতের বেলা আসে। এখন বা টিচার চলে গেছে, টিচার এখন পড়াটা বুঝিয়ে নিতে পারবে কিনা জানি না। এখন অনলাইনে ক্লাসের মাধ্যমে আমরা জুম অ্যাপে ক্লাস করাবো। জুম অ্যাপে আলাদাভাবে ক্লাস করানো হবে, অর্থাৎ প্রতিটা ক্লাসে আলাদা টাইম দেওয়া হবে এবং আলাদা ফ্রি টেস্ট নেওয়া হবে। অর্থাৎ যে অধ্যায়টা শেষ করি না কেন ওই অধ্যায়টার পরীক্ষা নেওয়া হবে। যেমন যদি আমরা এখন বলি, আমরা গড় শেষ করেছি আমাদের পরিসংখ্যানের গড়টা শেষ করা হয়েছে, অধক্রম অবিন্যস্ত থেকে অবিন্যস্ত করা শেষ হয়েছে, তারপরে ঊর্ধ্বক্রম থেকে অধক্রম শেষ করা হয়েছে। আমরা এগুলো করেছি, কিন্তু আমাদের এখন টেস্ট নেওয়া হবে। এখন যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। আর অবশ্যই বলছি একটা রিকোয়েস্ট, আমি কষ্ট করে তো ক্লাসগুলো রেডি করছি, এখন তোমরা যদি শেয়ার না করো, তোমরা যদি একটা লাইক বা লাভ টেক না দাও, তাহলে আর কি বলবো, কেমন লাগে? তাই বলবো অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। অনেকক্ষণ গল্প করা হয়েছে, আশা করি অনেকক্ষণ গল্প করেছি। আমরা আজকে জ্যামিতির মৌলিক ধারণা পড়ব। সবাই আমরা খাতা কলম খুলে বসে পড়ি এবং আমাদের মূল পড়াতে চলে যাই। এখন আমাদের কিন্তু আলাদা আলাদাভাবে ক্লাসের রুটিনটা আছে, যে আজকে কোন দিন ক্লাস হবে, কালকে কী হবে সেটা। এখন যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই কিন্তু এই রুটিনটা পাবা। আমরা আর কথা বলছি না, আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। সবাই খাতা কলম খুলে বসবে এবং আজকে আমরা জ্যামিতির মৌলিক ধারণাটা কি সেটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করতেছি জ্যামিতির মৌলিক ধারণা। এখন মৌলিক মানে কি, জ্যামিতির কিছু বিষয় আছে মৌলিক, যেমন আমাদের একজন নাগরিকের কিছু মৌলিক অধিকার থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। ঠিক তদ্রূপ জ্যামিতির কিছু মৌলিক বিষয় আছে যেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো প্রথমে দেওয়া আছে জ্যা অর্থ ভূমি আর মিতি অর্থ পরিমাপ। তাহলে জ্যা অর্থ কি, এটা আমাদের জ্ঞানমূলকে আসতে পারে, তাই আমরা সেটা কি করব, পেন্সিল দিয়ে মার্ক করব। ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা থেকে জ্যামিতির উদ্ভব হয়েছে, অর্থাৎ একটা ভূমি। জ্যামিতি কেন ইম্পর্টেন্ট আমাদের? জ্যামিতি মূলত ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা মনে করি একটা জায়গায় বসবাস করতেছি, তাহলে ওই জায়গাতে আমরা ঘর বানাবো, তাই তো? এখন ঘর বানানোর জন্য আমাদেরকে অবশ্যই ভূমি কত, উচ্চতা কত, লম্বা দিব কত, ফিট কত হবে, ছাদের অংশ কতটুকু হবে, আমাদেরকে এগুলো মূলত আলোচনা করতে হয়। বা একটা জামার কাটিং করতে গেলেও আমাদেরকে জ্যামিতিটা প্রয়োজন, গলা কত হবে, হাত কত হবে, এইসব কিছু আমাদেরকে আলোচনা করতে হবে। এখন ওই সব পরিমাপগুলো কীভাবে পরিমাপ নিব, কীভাবে বর্গ, জ্যামিতি, ত্রিভুজ, চতুর্ভুজ বের করব। একটা গলাতেও কিন্তু ত্রিভুজ থাকে, একটা জামা কাটিং করতে গেলে গলার এখানে 4 কোণা ত্রিভুজ করতে হয়, ত্রিভুজ করে গলার মাপটা থেকে গোলটা বের করতে হয়। এখন গোলটা বের করার কিছু সূত্র আছে, যে আমি গলার মাপটা নিলাম, মনে করো 5 নিলাম, তাহলে 5কে আমাকে ভাগ করতে হবে মধ্যবিন্দু, এবার মধ্যবিন্দু দিকে ভাগ করলাম, তারপরে আমরা বর্গের তার অপোজিট পাশে 3 ইঞ্চি নিলাম, তাহলে 3 নিয়ে অপোজিট পাশেও 3কে ভাগ করতে হবে বা 4কে ভাগ করতে হবে, যত নিছি। এবার 3-এর মধ্যবিন্দু, এবার ওই মধ্যবিন্দুর সাথে এখানে মধ্যবিন্দু অ্যাটাচ করে গোল করে দিতে হবে। এবার আমার পিছনের পার্ট আছে, সামনের পার্ট তো করলাম, এবার পিছনের পার্ট আছে কি, তাহলে পিছনের পার্টও কি আমাকে সেমভাবে গলা, যেহেতু আমরা একটু পিছন পার্ট ঘুরে দিই, সামনের পার্ট একটু নিচু হয়, তাহলে পিছন পার্টের জন্য কী করতে হয়, 2 ইঞ্চি রাখতে হয়, তারপরে আবার 2 ইঞ্চিকে ভাগ করতে হয়, ভাগ করে এদিকে ভাগ করব, এবার সুন্দর করে আবার একটা
করে গোল দাগ দিব, তাহলে সামনের অংশ একটু বড় হয় আর পিছনের অংশ ছোটো হয়। এটা পাঞ্জাবি হোক, সেটা সালোয়ার কামিজ হোক। সো তেমনি আমাদেরকে কী করতে হয়, জ্যামিতির একটা ভূমি, একটা ঘর বানাতে যায়, তাহলে এখানে আমাদের জ্যামিতি কাটিংটা প্রয়োজন। a+b+c এরকম করে যোগ করতে হয়। তো এখন এটা কখন হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। জ্যামিতিটা আসছে থেকে খ্রিস্টপূর্ব 3 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্টস পুস্তকের 13টি খণ্ডে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন। তাহলে কে করছেন সেটা আমাদেরকে মনে রাখতে হবে। গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার কোন গ্রন্থে এলিমেন্টস পুস্তকের 13টি খণ্ডে, এটা আমরা মার্ক করব, পেন্সিল দিয়ে মার্ক করব। কত করে? 300 অব্দে। ঠিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড ধারাবাহিকভাবে তার এলিমেন্টস পুস্তকের 13টি খণ্ডে জ্যামিতিক পরিমাপ পদ্ধতির সংজ্ঞা ও প্রক্রিয়াসমূহ লিপিবদ্ধ করেন। কিছু মৌলিক ধারণা বা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন ও যুক্তিধারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির মূল প্রতিপাদ্য বিষয়। এখানে কি বলা হয়েছে? কিছু মৌলিক ধারণা অথবা স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে, স্বতঃসিদ্ধ মানে কিছু নিয়ম আছে, ওইসব নিয়মের উপর নির্ভর করে জ্যামিতিক অঙ্কন করা এবং যুক্তিধারা অর্জনের নির্ভুলতা, অর্থাৎ একটা জ্যামিতির মাধ্যমে আমরা স্থান, তরল, রেখা, বিন্দু সব কিছু ঠিক করতে পারি। তো ওগুলো ধারা নির্ভুলতা প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতির। এখন জ্যামিতি উনি যেটা আবিষ্কার করছে ওনাকে কি বলা হচ্ছে? ইউক্লিডীয় জ্যামিতি। এখন একজন আছে জ্যামিতির ধারা পিথাগোরাস জ্যামিতি। এখন পিথাগোরাসের জ্যামিতি ওটাকে বলা হয় পিথাগোরাস জ্যামিতি। এটা আমরা ক্লাস 10-এ গেলে পাবো, এখন পাবো না। তো প্রমাণ ইউক্লিডীয় জ্যামিতি বলা হচ্ছে এগুলোর মূল প্রতিপাদ্য বিষয়। বর্তমানে জ্যামিতির বহুমাত্রিক বিস্তৃতি ঘটেছে, অর্থাৎ জ্যামিতি অনেক রকমের আছে। আমরা অধ্যায়টা শেষে কি জানতে পারবো? জ্যামিতির কিছু মৌলিক ধারণা যেমন স্থান কি, তল কি, রেখা ও বিন্দু ইত্যাদি ব্যাখ্যা করতে পারবো। সরল রেখা আর রেখাংশ রশ্মির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। বিভিন্ন ধরনের কোণগুলোর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো। সমান্তরাল সরলরেখা বর্ণনা করতে পারবো। দুইটি সমান্তরাল সরলরেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন কোণগুলো বর্ণনা করতে পারবো। বিভিন্ন ধরনের ত্রিভুজ, বাহুভেদে, কোণভেদে, অর্থাৎ ত্রিভুজ অনেক রকম থাকে, বাহুভেদে, তারপরে স্থলভেদে, কোণভেদে বিভিন্ন রকমের ত্রিভুজ থাকে, তা ব্যাখ্যা করতে পারবো। এবং বিভিন্ন ধরনের চতুর্ভুজ চিহ্নিত, অর্থাৎ আমরা চিহ্নিত মানে আঁকতে পারবো যে এটা কোন ত্রিভুজ। এখন আমরা পড়বো স্থান, তল, রেখা ও বিন্দু। পাশে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা ইটের। ইটটা কিন্তু কিছু জায়গা দখল করে আছে। এভাবে প্রত্যেক বস্তু কিছু জায়গা দখল করে থাকে। আমরা ক্লাস 5-এ পড়ছিলাম বস্তু পদার্থ নিয়ে পড়ছি, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়ু পদার্থ। এখন পদার্থ জায়গা দখল করে। একটা টেবিল, যেটা কঠিন হচ্ছে কি শক্ত টেবিল, বই খাতা, এগুলো হচ্ছে কঠিন পদার্থ। তরল হচ্ছে পানি, আর বায়ু হচ্ছে বাতাস। তাহলে কঠিন পদার্থ জায়গা দখল করে। ঠিক তেমনি ইটটা একটা কঠিন পদার্থ। এখন ওই বস্তুটা কী করছে? জায়গা দখল করছে। এইভাবে প্রত্যেক বস্তু কিছু জায়গা দখল করে থাকে। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, বৈধ বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তাহলে ঘনবস্তু কাকে বলে এটা আমরা মার্ক করব। যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ বা ভেদ বা উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। যেমন ইট, বই, ম্যাচ বক্স, কাঠের টুকরা ইত্যাদি, অর্থাৎ টেবিলও। স্থান বলতে আমরা কোনো নির্দিষ্ট আকারে বস্তু যতটুকু জায়গা দখল করে তা বুঝি। স্থান কি বুঝি আমরা? হ্যাঁ, স্থান বলতে আমরা কোনো নির্দিষ্ট আকারের বস্তু যতটুকু জায়গা দখল করে তা বুঝি। এই যে একটা আমরা পড়ার টেবিল থাকে, পড়ার টেবিলটা এখান থেকে যতটুকু জায়গা দখল করছে ওই স্থানে পড়ার টেবিলটা আছে, এটা বলি। তাহলে হ্যাঁ, স্থান হচ্ছে যে টেবিলটা বা যে সোফাটা যে জায়গা দখল করছে। এই যে একটা বই আমরা দেখতেছি এখানে, তাহলে বইটাও কি যে জায়গা দখল করছে ওটা। একটা মোবাইলে বই যতটুকু ধারণ করছে ওইটা হচ্ছে তার স্থান। তারপর হচ্ছে আবার বিভিন্ন বস্তুর উপরিভাগ থেকে, উপরিভাগ হচ্ছে উপরের অংশ থেকে আমরা তলের ধারণা পাই, অর্থাৎ উপর অংশটা দেখে বলতে পারতেছি, এই যে উপরের অংশ এটা দেখে বলতে পারতেছি নিচের অংশটা কতটুকু জায়গা দখল করছে। এই যে বইটার উপরের অংশ দেখতেছি বা ইটের উপরের অংশটা আমরা দেখতেছি। এখন উপরে যতটুকু অংশ আছে তদ্রূপভাবে নিচেও কিন্তু ততটুকুই অংশ, নিচে কিন্তু তার কম অংশ না। যেমন ইট, টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠা। ইটটির 6টি পৃষ্ঠ আছে। কয়টি পৃষ্ঠ? 6টি। একটা উপরে, আরেকটা নিচে, আরেকটা দুই পাশে, আরেকটা দুই পাশে। তাহলে কয় পাশে হয়েছে? 1, 2, 3, 4, 5, 6। এই যে উপরে এক পাশে, নিচে এক পাশে, দুই পাশে হয়েছে। এবার ওইদিকে কর্নারে এক পাশে, ওইদিকে কর্নারে দুই পাশ, 4 পাশ। আবার এইটা এক পাশ, এরকম তার অপোজিটে আরেক পাশ। কয়টা হয়েছে? 6টা। প্রত্যেক পৃষ্ঠে এক একটি তল নির্দিষ্ট করে।
নির্দেশ করে। এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে, একটা কিনারা। এর একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে। যেমন ইট, টেবিলের উপরিভাগ, কাগজের পৃষ্ঠা। ইটটির 6টি পৃষ্ঠা আছে, প্রত্যেক পৃষ্ঠায় এক একটি তল নির্দেশ করে। এর একটি কাগজের পৃষ্ঠা, এর এক একটি তল যেখানে অপর একটি তলের সাথে মিশেছে সেখানে একটি ধার বা কিনারা উৎপন্ন হয়েছে। এই ধার বা কিনারা হচ্ছে একটি রেখার অংশের প্রতিরূপ। কিনারা অর্থাৎ রেখা। এইরূপ 3টি রেখা ইটের এক কোণায় এসে মিশেছে। এই কোণাগুলোতে এমন ক্ষুদ্র স্থানের সৃষ্টি হয়েছে যার শুধু অবস্থান আছে, অর্থাৎ এগুলো হচ্ছে রেখা। এই লম্বা লম্বা দাগগুলো রেখা, আর এই রেখাগুলো যখন একসাথে হয়েছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে বিন্দু। এখন আমরা পরের পেজে যাই। এই ধরনের ক্ষুদ্র স্থানে আমাদেরকে বিন্দুর ধারণা দেয়। পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে ফুটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। অর্থাৎ আমরা কাটা কম্পাস দিয়ে একটা বৃত্ত এরকম করে দিব, ওখানে কি হয়, একটা বিন্দু তৈরি হয়। বিন্দু দুইটির উপর একটি স্কেল রেখে পেন্সিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়। বিন্দু কেবল অবস্থান নির্দেশ করে। বিন্দুকে এ ভি পি কিউ এর ন্যায় একটি অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। যেমন আমরা এখন রেখা শিখব। রেখাংশ রশ্মি। কাগজের উপর এ ও বি দ্বারা নির্দেশিত দুইটি বিন্দু বিবেচনা করি। বিন্দু দুটির উপর একটি স্কেল রেখে এ থেকে বি পর্যন্ত দাগ টানি। তো একটা নাম দিছি আমরা এ, একটা নাম দিছি বি। এ বি সরলরেখা অংশের প্রতিরূপ, অর্থাৎ এ বি একটি রেখাংশ। রেখাংশটিকে উভয় দিকে একই বরাবর যতদূর খুশি বাড়ালে একটি সরলরেখার প্রতিরূপ পাওয়া যায়। রেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু বা দৈর্ঘ্য নেই। তাহলে কিসের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্যবিন্দু নেই? রেখার। এটা আমরা পেন্সিল দিয়ে মার্ক করব। রেখার নির্দিষ্ট প্রান্তবিন্দু বা দৈর্ঘ্য নেই, কিন্তু রেখাংশের নির্দিষ্ট প্রান্তবিন্দু দৈর্ঘ্য আছে। রেখা একটা টানলাম, এই যে আমরা দিতে হয়ে যায়। এই যে রেখা মানে হচ্ছে জাস্ট আমরা একটা রেখা টানলাম, এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে, এটা কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা নির্দিষ্ট প্রান্তবিন্দু, এটা কোথায় শেষ হবে সেটা কোনো চিহ্ন নেই। আর রেখাংশ মানে হচ্ছে সেটা নির্দিষ্ট একটা আছে, মানে এটার নাম হচ্ছে এ আর এটার নাম হচ্ছে বি, মানে এটা এখানে সীমাবদ্ধ, এটা থেকে বাড়বেও না, এটা থেকে কমবেও না। আবার রশ্মি মানে হচ্ছে এ থেকে এটা বি হতে যেতে থাকবে অনেক দূর পর্যন্ত যেতে পারবে। তাহলে বুঝছো, এটা হচ্ছে রশ্মি। আমরা নিচে একটা চক দেওয়া হয়েছে আমাদেরকে, আমরা চকের সাহায্যে বুঝতে পারি রেখা কোনটা, রেখাংশ কোনটা, রশ্মি কোনটা। এই যে রেখা হচ্ছে এটা, একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একটি রেখার প্রান্তবিন্দু নেই, অর্থাৎ এটা এদিকে বাড়তেও পারে, এদিকেও বাড়তে পারে। এই যে এটা এদিকেও বাড়তে পারে, এদিকেও বাড়তে পারে। আর এটা এখানে স্তব্ধ, এখানে থেমে যাবে, এখান থেকে আর কমবেও না, বাড়বেও না। আবার এটা এদিক থেকে গিয়ে যেতে পারে। বুঝতে পারছি কোনটা? এই যে এটা এখানে থেকে এদিকেও যেতে পারে পাশাপাশি, এই রেখাটা আবার এ পাশেও যেতে পারে। আবার এটা এখানে থেমে গেছে, এখানে থেমে গেছে, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। আর এটা এদিকে যেতে চলে যেতে পারে, তাহলে একদম রেলগাড়ির মতো। এখন আমরা তারপরে পেজে যাই। বুঝছো এখন রেখা কি, রেখাংশ কি, প্রশ্ন কি? তারপরে পেজে যাই আমরা। বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটা প্রয়োজনীয় ধারণা বা স্বতঃসিদ্ধ। দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। তাহলে সমরেখ বিন্দু কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। এটা আমরা পেন্সিল দিয়ে দাগে ফেলি। একটি রেখাংশের দৈর্ঘ্য তার প্রান্তবিন্দুদ্বয়ের দূরত্ব। প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের অন্য যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। প্রান্তবিন্দু ছাড়া রেখাংশের অন্য যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তঃবিন্দু বলা হয়। পি আর রেখাংশের অন্তঃস্থ কোনো বিন্দু কিউ হলে পি কিউ প্লাস কিউ আর সমান পি আর হবে। অর্থাৎ মধ্যস্থ মানে, অন্তঃস্থ মানে হচ্ছে ভাগ করা, মানে আমাদের প্রান্তবিন্দু, মনে করো পি আরকে নিয়ে আমরা একটা রেখা তৈরি করছি, তাহলে এটার ভাগ করছি মাঝখানে, ভাগ করে আমরা এই পাশে যতটুকু, তার অপর পাশে অতটুকু। একটা রুল নিছি, আমরা মনে করো রোজার মধ্যে ইফতারের সময় একটা রুল নিছি, মনে করো তোমরা ভাই বোন ভাগ করে কেউ খাবা, তাহলে রুলটাকে তুমি এমনভাবে ভাগ করবা এ পাশেও সমান ওই পাশেও সমান না। আবার যদি জোড়া লাগাই আবার একসাথে লম্বা হয়ে গেছে না, ওই যে ভাগ করছো মাঝখানে একটা দাগ হয়ে গেছে না পার্টিশন, এই যে রুলটার মাঝখানে ফাঁক হয়ে গেছে না,
এখন ওইটাকে বলা হচ্ছে কি অন্তস্থ বিন্দু। বুঝতে পারছি? এই যে মনে করো এইটা হচ্ছে রুল, তাহলে এটাকে ভাগ করছি না আমি এখন, তাহলে এই পাশটা তোমার আফু খাচ্ছে, এই পাশটা তুমি খাচ্ছ, তাহলে এটাকে বলা হচ্ছে কি অন্তস্থ বিন্দু। বুঝতে পারছি? আর এইটা হচ্ছে প্রান্তবিন্দু, এই পাশেরটা হচ্ছে প্রান্তবিন্দু। এই যে একটা রুল আঁকছি, রুল আঁকার পরে আমি এখানে ভাগ করছি এটাকে, এই যে মাঝখানে ভাগ করছি, তাইলে এই যে মাঝখানে ভাগ করলাম, তাহলে এই পাশেরটা একটা কি, তাহলে এইখানটা হচ্ছে কি এই ওটা হচ্ছে অন্তস্থ বিন্দু, আর এটা হচ্ছে যে আমার প্রান্তবিন্দু পি হইতে পারে, আর এটা কিউটা কি প্রান্তবিন্দু, তাহলে দুইটা দুই পাশে, আর মাঝখানে ওটা এই যে আমাদেরকে এখানে দেখাইছে, এই যে দেখছো পি কিউ আর, তাহলে এটা হচ্ছে কি অন্তস্থ এই বিন্দুটা, আর এটা হচ্ছে কি প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু, আর এটাও কি সেম প্রান্তবিন্দু। বুঝছো? একই সমতলে দুইটি রেখা এবং একটি কোণ এবং কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। একই সমতলে দুইটি রেখা এবং একটি এবং কেবলমাত্র একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে, তাদের অবস্থান সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলে অবস্থান করে। তল মানে হচ্ছে মাটি নিচের দিকে, এই যে এই অংশটাই হচ্ছে তল। তাহলে নিচে কয়েকটি রশ্মি দেওয়া হয়ে রয়েছে। রেখা রেখাংশ রশ্মির মধ্যে পার্থক্য কি? ছবি এঁকে রেখা রেখাংশ রশ্মি দেখাও। একটি বাক্স থেকে তল লেখা বিন্দুর প্রতিরূপ নির্দেশ করো। তোমার খাতায় দুইটি বিন্দু নিয়ে একটি সরলরেখা আঁকো। এখন আমরা কোণ দেখি। একই সমতলে দুইটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। এই যে এটাই হচ্ছে কোণ, দেখছো এই জিনিসটাই হচ্ছে কোণ। এই যে এখান থেকে পাশ থেকে এটা আসছে, পাশ থেকে এটা আসছে, তো মাঝখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে কোণ। এই যে তোমার ঘরের এদিক থেকে এদিকে আসছে, তাহলে উপরে ওটা একটা কোণ, ওইটা একটা কোণ, এ পাশে একটা কোণ, এ পাশে একটা কোণ। বুঝছো? টেবিলের এই জায়গাটা একটা কোণ, এই কর্নারে এটা হচ্ছে একটা কোণ। বুঝছো? তাহলে রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। কি বলে? একই সমতলে রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে কোণ তৈরি হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং তাদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। পাশের চিত্রে ওপি পি কিউ, এই যে ওপি এবং ও কিউ রশ্মিদ্বয় তাদের সাধারণ প্রান্তবিন্দু ওতে পি ও কিউ উৎপন্ন করেছে। ও বিন্দুটি পি ও কিউ এর শীর্ষবিন্দু। বুঝছো? ওপি এবং ও কিউ ও বিন্দুতে ছেদ করেছে। এখন ছেদ করার পরে পি ও কিউ কোণ হচ্ছে এদের একটা কি রশ্মিদ্বয় উৎপন্ন, প্রান্তবিন্দুতে ওতে পি ও কিউ উৎপন্ন করেছে। বুঝছো? এখন সরল কোণ দেখে আবার। সরল মানে হচ্ছে একটা রেখা। সরল কোণ চিত্রে এ বি রশ্মি একটি সরল রেখা। এ বি রশ্মির প্রান্তবিন্দু এ থেকে এ বি এর বিপরীত দিকে এ সি রশ্মি আঁকা হয়েছে। এ বি রশ্মির প্রান্তবিন্দু থেকে এ এর বিপরীত দিকে এ সি রশ্মি আঁকা, অর্থাৎ পরিমাপ নিয়ে এইটা ততটুকু মাপ নিয়ে এ সি আঁকা হয়েছে। এ সি ও এ বি রশ্মির বিপরীত রশ্মি বলা হয়। এটা যতটুকু এটা ততটুকু, তাহলে এটাকেও বিপরীত রশ্মি। এই যে একটা আমরা রুলকে ভাগ করছি, এটা অন্তস্থ বিন্দু আর এটা প্রান্তবিন্দু, ঠিক সেরকম। তাহলে এ সি ও এ বি রশ্মিতে তাদের সাধারণ প্রান্তবিন্দু এতে বি এ সি কোণ এবং বি এ সি কোণ উৎপন্ন করেছে। বি এ সি কোণকে সরল কোণ বলে। তাহলে বি এ সি কোণকে কি বলা হয়? সরল কোণ বলা হয়। সরল কোণের পরিমাণ কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা আমরা দাগাবো 180 ডিগ্রি। হ্যাঁ, এটা সবসময় মনে রাখতে হবে। দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। আমরা এটাও দাগাবো। সরল কোণ কাকে বলে? এবার হচ্ছে সন্নিহিত কোণ আসে। পাশের চিত্রে এ বিন্দুতে বি এ সি কোণ ও সি এ ডি কোণ, এই যে বি এ সি কোণ এবং সি এ ডি কোণ
দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দু কোণ দুইটি শীর্ষবিন্দু। বি এ সি কোণ এবং সি এ ডি কোণ উৎপন্নকারী বাহুগুলোর মধ্যে এসি সাধারণ বাহু। এসি হতে কি সাধারণ বাহু। কোণ দুইটি সাধারণ বাহু এসি এর বিপরীত পাশে অবস্থিত। বি এ সি কোণ এবং সি এ ডি কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলে। যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। তাহলে সন্নিহিত কোণ কাকে বলে এটা আমাদেরকে শিখে রাখতে হবে। তাহলে আজকের কাজ হচ্ছে কি, সন্নিহিত কোণ কত কাকে বলে, তারপর সরল কোণ কাকে বলে, রেখাংশ কাকে বলে, কোণ কাকে বলে, সবগুলো খাতায় আমরা লিখে আনবো। এবং কয়েকটি কোণের পরিমাপ দেওয়া হলো, চাঁদার সাহায্যে কোণগুলো আঁকো। তাহলে আমরা আমাদের কাজ এখানে প্রথমে কি ছিল, কাজ এখানে নিচে সংকিত কোণ এটা আর এটা আর এটা আর এটা করে আনবো। কাকে বলে সেগুলো লিখে আনবা শুধু। এটা আমরা এখানে পড়ছি কি কি, কোন কোন টপিক, রেখা, রেখাংশ, রশ্মি। আজকে আমরা টপিকে পড়ছি রেখা, রেখাংশ, রশ্মি। তাহলে রেখা কাকে বলে, রেখাংশ কাকে বলে, রশ্মি কাকে বলে, স্থান কাকে বলে, তল কাকে বলে, রেখা কাকে বলে, বিন্দু কাকে বলে। শুধু এটা লিখে আনবো রে। জি, কাকে বলে ওগুলো লিখে আনবা শুধু জ্ঞানমূলকের মতো। তারপর হচ্ছে কোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, কোণ কয় প্রকার, সরল কোণ, সন্নিহিত কোণ। তারপর আছে কি, সমকোণ আছে, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, অনেক কোণ প্রকার আছে। তাহলে কোণ কয় প্রকার এটা লিখব। কোণ কয় প্রকার লেখার পরে আমরা সরল কোণ কাকে বলে, সন্নিহিত কোণ কাকে বলে, বাকিগুলোও লিখব। বুঝছো? এখন আমাদের এখানে কাজ দিছে, নিজ চিত্রে কয়টি রশ্মি রয়েছে, এ টি অ্যান্ড বি। রেখা রেখাংশ রশ্মির মধ্যে পার্থক্য কি, ছবি এঁকে রেখা রেখাংশ রশ্মি দেখাও। এই যে যেটা তোমাকে আমি বাড়ি কাজ দিচ্ছি, এটা তোমার 2 নাম্বারে কিন্তু কাজ দেওয়া হয়েছে। রেখা রেখাংশের মধ্যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমার জন্য আমাদের লিখে আনতে হবে। এই যে রেখা রেখাংশের রশ্মি পার্থক্যটা লিখে আনতে হবে। একটি বাক্স থেকে তল রেখা বিন্দুর প্রতিরূপ নির্দেশ করো। তাহলে একটি বাক্স থাকতে হবে, এবার কোনটা তল, কোনটা স্থান, কোনটা রেখা, কোনটা বিন্দু, সেটা চিহ্নিত করে আনতে হবে। এটা হচ্ছে কাজ। তারপর তোমার খাতায় 2টি বিন্দু নিয়ে একটি সরল রেখা আঁকো। তাহলে সরল রেখা কি, সরল রেখাটা এঁকে আনতে হবে। তারপর কোণ কাকে বলে, কোণের মধ্যে সরল কোণ কি কাকে বলে সেটা এঁকে আনতে হবে। তারপর হচ্ছে সন্নিহিত কোণ কাকে বলে সেটা কি লিখে আনতে হবে, তারপর এঁকে আনতে হবে। তারপর আমাদেরকে কিছু কাজ দেওয়া হয়েছে এখানে, সন্নিহিত কোণ কাকে বলে এটাও লিখবো, আবার সরল কোণ কাকে বলে সেটাও লিখতে হবে। এখানে কিছু আমাদেরকে কাজ দিচ্ছে, কয়েকটা কোণের পরিমাপ দেওয়া হলো, চাঁদার সাহায্যে কোণগুলো আঁকো। 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি। এগুলো কিন্তু কোনো এত কঠিন কাজ না। এগুলো জ্যামিতি নিয়ে, জ্যামিতির সাহায্যে আমাদেরকে কি করতে হবে, চাঁদার সাহায্যে আমাদেরকে এই কোণগুলো আঁকতে হবে। এটা আমরা ক্লাস 5-এ কিন্তু করে আসছি। তাই এগুলো হোমওয়ার্ক, এগুলো তো কোনো কঠিন কাজ না, এগুলো একদম সহজ কাজ। এগুলো একদম জ্যামিতিতে বৃত্ত তৈরি করা বলো, তারপর কোণ তৈরি করা বলো, একদম একদম ইজি কাজ। সো এগুলো হোমওয়ার্ক থাকবে। কোণের পরিমাপ করে শ্রেণী বিভাগ করো। এটা কোণের পরিমাপ করে শ্রেণী বিভাগ করতে বলছে। মানে এটা করে যদি এটা একে, এটা কোণের কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি কোণ, এটা কত, এটা কত, এটা কত বের করতে বলছে। এখন যদি এটা না পারো কোনো সমস্যা নেই, এটা করে দেওয়া হবে, কিন্তু এগুলো কিন্তু হোমওয়ার্ক 1 নাম্বারটা। এটা সহ লিখতে হবে। জি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, এগুলো করে আনতে হবে। আদান শেষ হোক, আমরা লম্ব সমকোণ কাকে বলে দেখে নিব। বুঝছো? লম্ব সমকোণ কাকে বলে, সম্পূরক কোণ কাকে বলে, পূরণ কোণ কাকে বলে, আমরা এগুলো দেখে নিব। এগুলো সহ এটা এটা কেনতে হবে। জি, এটা কত মাপ এটা বের করে আনতে হবে। চিত্রে কয়টি রশ্মি আছে, রশ্মিকে সেটা আমরা পড়ছি যেহেতু আমরা পারবো। রেখা কি, রশ্মি কি, তারপর
রেখাংশ কি তো আমরা পশ্চিম আশা করি পারবো। এখান থেকে রশ্মি কোনটা সেটা চিহ্নিত করব, তারপর এখানে চিহ্নিত করব। তারপর হচ্ছে এখান থেকে এই জায়গাটা কত কোণ, এটা কত কোণ, এটা কত কোণ। আমি একটু দাগাই দেন, আমি একটু দাগাই দেন পেন্সিল দিয়ে। কিন্তু দেখাইছো এই যে এখান থেকে শিখলে হবে। এখান থেকে একটা তো এটা এখান থেকে এতটুকু, এখান থেকে এই যে এখান থেকে এটা এতটুকু। তারপর এগুলো হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি হোমওয়ার্ক। এবার আমরা আসি আদান শেষ। এবার লম্ব সমকোণ নিয়ে চিত্রে আমরা বিডি একটা রেখা আঁকছি। এই যে চিত্রে আমরা কি আঁকছি, বি আর ডি একটা রেখা আঁকছি, দেখতে পাচ্ছি। এখন এ বিন্দুতে বি এ সি কোণ এবং সি এ ডি কোণ দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এ বিন্দু কোণ দুইটি শীর্ষবিন্দু, এ বিন্দু কোণ দুইটি হচ্ছে কি শীর্ষবিন্দু। বি এ সি কোণ, সি এ ডি কোণ কোণগুলোর মধ্যে এ সির সাধারণ বাহু, এ সি হচ্ছে একটা লম্ব সাধারণ বাহু। কোণ দুইটি সাধারণ বাহু এ সি এর দুই পাশে, অর্থাৎ বি এ সি কোণ, সি এ ডি কোণ পরস্পর সমান হলে এদের প্রত্যেকটি কিন্তু সমকোণ। এই দিক থেকেও সমকোণ, আবার এই কর্নার থেকেও সমকোণ। অর্থাৎ বি এ সি কোণ থেকে যে সমকোণ, আবার সি এ ডি কোণ থেকেও একই সমকোণ, একই মাপ। তুমি এ পাশে যত মাপ পাবো তার অপরের পাশেও কি একই মাপ পাবা। এখন কি এদের প্রত্যেকটিকে সমকোণ বলা হয়। তাহলে বি এ সি কোণ যে কোণের দুই পাশে সমান কোণ হয় তাকে সমকোণ বলে। আবার এডি এবং এসি বাহুদ্বয় বা এ বি ও এসি বাহুদ্বয়কে পরস্পর উপরের লম্ব বলে। এসিকে কি বলা হয়, লম্ব। এডি অথবা এসি বাহুদ্বয় অথবা এ বি এসি বাহুদ্বয় পরস্পরকে উপলম্ব, অর্থাৎ এসি বাহুটা এ বিরও লম্ব, এডিরও লম্ব, দুই পাশেরই লম্ব। যদি একই রেখার উপর অবস্থিত দুটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় এবং তবে কোণ দুটি প্রত্যেকটি সমকোণ। তাহলে সমকোণ কাকে বলে আমাদের এখানে দেওয়া আছে। যদি একই রেখার উপর অবস্থিত সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটি প্রত্যেকটি সমকোণ। সমকোণের বাহু দুইটি পরস্পরের উপরের লম্ব। পূরক কোণ কাকে বলে এখন দেখি। পাশের চিত্রে এ ও বি কোণ একটি সমকোণ। পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ ও বি একটি সমকোণ, যেটা আমরা এখন পড়লাম সমকোণ। এই যে সি এ ডি কোণ অথবা এ বি সি কোণ, বি এ সি কোণ অথবা সি এ ডি কোণ, এদিক থেকে এ পাশে যাওয়া বা এ পাশ থেকে এ পাশে। তাহলে সেমভাবে আমরা দেখতেছি কি এ ও বি কোণ একটি সমকোণ। ও সি রশ্মি কোণটির বাহুদের মধ্যে অবস্থিত। এই ও থেকে সি পর্যন্ত এটা কি একটা রশ্মি। ফলে এ ও সি কোণ এবং সি ও বি কোণ এই দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এখানে একটা কোণ আছে, এ পাশে একটা কোণ আছে। কোণ দুইটি যোগফল এ ও বি কোণ। এই যে এ ও বি কোণ এবং সি ও বি কোণ, কোণ দুইটি যোগফল এ ও বি কোণের সমান, অর্থাৎ 90 ডিগ্রি। আর এ ও সি কোণ, সি ও বি কোণ, কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি এখানে সি সি বি ও সি কোণ, এ ও সি কোণ, তার সি ও বি কোণ এটার কিন্তু একটু ছোট, কিন্তু এর মাঝখানটা অনেক বড়। এ ও সি কোণটা কিন্তু অনেক বড় না, এই জায়গাটা ছোট, এই জায়গাটা একটু বড় না। এটা হচ্ছে কি পূরক কোণ। দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। যোগফল যখন 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, এ পাশেটা 90 ডিগ্রি, তখন কি হয় যোগফল দুটোটা মিলে 90 ডিগ্রি হয়, তখন অপরটি পূরক কোণ বলা হয়। সম্পূরক কোণ। এ বি একটি সরলরেখা ও অন্তস্থ একটি কেন্দ্রবিন্দু, যেটা আমরা একটু আগে অন্তস্থ বিন্দু আর প্রান্তবিন্দু পড়ছি। ও সি, এই যে ও সি একটি রশ্মি, ও এ রশ্মি ও বি রশ্মি থেকে ভিন্ন। ও সিটা ও এ থেকেও ভিন্ন, ও বি থেকেও ভিন্ন। এর ফলে এ ও সি কোণ, সি ও বি কোণ এই দুইটি কোণ উৎপন্ন হলো। কোণ দুইটির যোগফল এ ও বি কোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রি। কেননা এ ও বি কোণ একটি সরল রেখা। আমরা বলি এ ও সি কোণ এবং সি ও বি কোণ দুইটির একটি অপরটির সম্পূরক কোণ, অথবা এরা পরস্পর সম্পূরক কোণ।
পূরক কোণ সম্পূরক কোণ কিছু দেখি। দুইটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয় তখন সেটাকে কি বলে? পূরক কোণ বলে। দুইটি কেন্দ্রের যোগফল যখন দুইটি কোণের যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন সেটাকে সম্পূরক কোণ বলে। আর দুইটি পরস্পর সম্পূরক কোণকে যখন সন্নিহিত কোণ হিসেবে আঁকলে একটি সরলকোণ তৈরি হয়। ওগুলো কিন্তু শিখে রাখতে হবে। কোন কোণে কত ডিগ্রি মাপ ওটা শিখে রাখতে হবে। এখন হচ্ছে বিপরীত কোণ, বিপ্রতীপ কোণ। এ বি এবং সি ডি দুইটি হচ্ছে কি সরল রেখা। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে ও বিন্দুতে এ ও সি কোণ আর সি ও বি কোণ, বি ও ডি কোণ, না ডি ও এ কোণ, বি ও ডি কোণ এবং ডি ও এ কোণ, চারটি কোণ উৎপন্ন হয়েছে। এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ। এদের মধ্যে কি বি ও ডি কোণ আর এ ও সি কোণ কিন্তু দুইটি বিপরীত কোণ, অর্থাৎ এটা বিপরীত এটা, অথবা এরা পরস্পর বিপরীত কোণ। আবার বি ও সি কোণ, এ ও ডি কোণ এগুলো একটার উপরে বিপরীত। এখন বিপরীত মানে কি? বিপরীত কোণ। এটা বিপরীত কোণ এটা, এটা বিপরীত কোণ এটা। রশ্মি হিসেবে দেখলে ও এ এবং ও বি পরস্পর বিপরীত রশ্মি। আবার ও সি আর ও ডি কিন্তু পরস্পর রশ্মি। এ ও বি কোণ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। আবার ও সি ও ডি পরস্পর বিপরীত রশ্মি। ও বিন্দুতে যে চারটা কোণে যে কোণটি বিপরীত কোণের বাহুদ্বয় মূল কোণের বাহুদ্বয় বিপরীত রশ্মিদ্বয়। বুঝতে পারছি বিপরীত কোণ কোনটা? এটা বিপরীত হতে এটা, এটা বিপরীত এটা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এই যে এই কোণাটা এ পাশে, এইটা কোণাটা, তাহলে এটা বিপরীত এটা। আবার এ পাশে উত্তরের পাশে এ পাশে বিপরীত। উত্তর দক্ষিণ বিপরীত, পূর্ব পশ্চিম বিপরীত না, ঠিক সেরকম। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে কি? এগুলা শিখে আসা। মঙ্গলা কোন কোণের বিপরীত রশ্মিতে যে কোণ তৈরি করে তাকে বিপরীত কোণ বলে। এই যে এখানে একটা চক দেওয়া হয়েছে, এটা সহ যেটা শিখে আসা, তারপর যেগুলো হোমওয়ার্ক আগে দেওয়া হয়েছে ওগুলো শিখে আসা। তারপর আমরা নেক্সট টাইমে কি করবো? উপপাদ্য একটা পড়াশোনা করব। এটা সহ শিখ আসবো আর জি, এটা সহ নেক্সট টাইমে আমরা উপপাদ্য একটা পড়ে আসবো। সেটা দেখে কি মনে হচ্ছে? একটা লম্ব, সরল সন্নিহিত কোণ। এটা একটা লম্ব আছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করেছি আশা করি সব বুঝতে পেরেছো। এবং অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে? ক্লাসটা তখন করেছো, ফুল ভিডিও দেখেছো, তো ক্লাসটা আশা করি তো ভালো লাগবে। ভালো না লাগলে তো ফুল ভিডিওটা দেখতে না, প্রথম থেকে স্কিপ করে চলে যেতে। এখন যেহেতু যারা ফুল ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুক পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা একটা লাইক বা লাভ রেট দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দাওনি তারা অবশ্যই লাভ রেট দেওয়ার চেষ্টা করবে। এখন আমি পেজে পড়াশোনা দিচ্ছি, কিন্তু সবাই দেখতেছি ক্লাস করতেছো, কিন্তু একটাও লাইক বা লাভ রেট দিচ্ছ না। ব্যাপারটা কি? সেটাই তো আমার প্রশ্ন যাচ্ছে। আমার ক্লাসগুলো কি ভালো লাগছে না? আমার স্টুডেন্টরা তো আমার পড়াশোনা ভালো লাগে বলে এখন অনলাইন প্ল্যাটফর্মে এসে কি এখন ক্লাস বুঝছো না, সেটা তুমি বুঝতে পারলাম না। কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ যারা বাইরে টিউশনে পড়াশোনা করে তারা আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে। সো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, একজন টিচারকে, স্টুডেন্টদের জন্য তো টিচার ক্লাস রেডি করবে। এখন স্টুডেন্টরা যদি ক্লাস করে চলে যায়, টিচারের সাথে কোনো কানেক্টিভিটি না থাকে, কোনো টিচারকে পছন্দই না করে, তার টিচার বুঝবে কী করে যে তার ক্লাসটি ভালো লেগেছে? তবুও আমি তোমাদের জন্য ক্লাস রেডি করে যাচ্ছি। সো যারা এখন প্রকাশ স্কুল অ্যান্ড কলেজে এখনও পেজ ফলো দাওনি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিবে, এবং অবশ্যই একটা লাইক বা লাভ রেট দিয়ে যাবে। ঠিক আছে, আমরা আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ক্লাস আমাদের এতটুকু শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সে মতো